হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। আমরা আজ থেকে একটা নতুন প্রোগ্রাম আমরা শুরু করতে চলেছি। সেটা কি? সেটা হচ্ছে প্রতিদিন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স স্টুডেন্টদের জন্য আপলোড করব। যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদেরকে আর অন্য কোনো জায়গা থেকে, অর্থাৎ নিউজ পেপার যদি কেউ না পড়ে থাকো বা কেউ সময় পাচ্ছ না, তাহলে কিন্তু তাদেরকে আর কোনো রকম ভাবনা চিন্তার কোনো কারণ থাকছে না। আমরা সরাসরি কারেন্ট অ্যাফেয়ার্স এইভাবে প্রতিদিন ডেলি, আজকে দেখছো আজকে 22 তারিখ রয়েছে, আমরা প্রতিদিন এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের জন্য রেডি করে এই চ্যানেলে আমরা আপলোড করব পার ডে। এবার একটা জিনিস আমাদের জানতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু গুরুত্ব প্রচুর আছে। কারেন্ট অ্যাফেয়ার্স কী জন্য পরীক্ষাতে আসে? ফার্স্ট হচ্ছে, দেখো পরীক্ষাতে আমরা যারা দিই ইতিহাস, ভূগোল, ম্যাথ সবাই পড়ছি, সবাই করছি, এর বাইরেও কিন্তু পরীক্ষার একটা রিকোয়ারমেন্ট আছে। সেটা কি? সেটা হচ্ছে আমরা ওয়েল এডুকেটেড, অর্থাৎ ম্যাথ, রিজনিং, ইতিহাস, ভূগোল এসব পড়ে আমরা ওয়েল এডুকেটেড হচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে একজন ওয়েল ইনফর্মড অ্যাসপিরেন্ট দরকার আছে। মানে সরকার এমন একজনকে চায়, যারা পরীক্ষা নেয় তারা এমন একজনকে সিলেক্ট করতে চায় যে ওয়েল এডুকেটেড হবে এবং তার সঙ্গে সঙ্গে ওয়েল ইনফর্মড হবে। এবার ওয়েল ইনফর্ম হওয়ার জন্য কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ প্রতিদিন কি কি জিনিস ঘটছে, প্রতিদিন কি হচ্ছে, এগুলো কিন্তু জানতে গেলে আমাদের পেপার পড়তে হবে। কিন্তু জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ছেলেমেয়েরা পেপার পড়ার প্রতি অনেকটা ঝুঁকি, মানে পড়ছে না। তাই কিন্তু আমরা এই নতুন ইনিশিয়েটিভটা নিয়ে এসেছি। আশা করি এটা তোমাদের কাজে লাগবে এবং তোমরা প্রতিদিন এই চ্যানেলটা ফলো করবে, যাতে করে তোমরা প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন নিজেরা প্রিপেয়ার করতে পারো এবং নিজেদেরকে ওয়েল ইনফর্মড রাখতে পারো। তো চলো আজকে সরাসরি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসছি, যে 22 তারিখের মধ্যে 22 তারিখে কী কী এমন ঘটনা ঘটেছে যেগুলো আমাদের জানা দরকার। তো সরাসরি চলে যাই, প্রথম যে ঘটনাটা ঘটেছে সেটাই। অন হুইচ ডে ইন্টারন্যাশনাল রিফিউজি ডে ইজ সেলিব্রেটেড, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিফিউজি ডে কোন ডেটে সেলিব্রেটেড করা হয়? এটা দেখো 20 জুন। আনসার হচ্ছে 20 জুন। 20 জুন ইন্টারন্যাশনাল রিফিউজি ডে সেলিব্রেট করা হয় সারা পৃথিবী জুড়ে। এবার দেখো এটা কারা সেলিব্রেট করে? ইন্টারন্যাশনাল রিফিউজি ডে, এই ডেটা কারা স্টার্ট করেছিল? এটা হচ্ছে ইউনাইটেড নেশন। আমরা সবাই জানি ইউনাইটেড নেশনসের কথা। ইউনাইটেড নেশন, ঠিক আছে, এই ইউনাইটেড নেশনস কিন্তু ইন্টারন্যাশনাল রিফিউজি ডে এটা শুরু করেছিল। এবার দেখো ইউনাইটেড নেশনসের হেড অফিস আমরা কোথায়, কেউ বলতে পারবো কি? হ্যাঁ, ইউনাইটেড নেশনসের হেড অফিস হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক, আমেরিকাতে, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে দেখো আমরা যখন প্রিপারেশন নেবো, আমরা প্রিপারেশনটা এমনভাবেই নেবো যাতে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়ছি, মানে প্রতিদিন কি ঘটছে সেটাও জানছি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা লিঙ্ক করব কি, যে এর সঙ্গে রিলেটেড আর কি কি জিনিস রয়েছে সেগুলো কিন্তু আমরা লিঙ্ক করব। তাহলে একসঙ্গে কি হবে, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশনটাও হলো এবং তার সঙ্গে সঙ্গে আমরা জিকে যে পার্টটা বা আদার্স যেখানে যেখানে রিলেট করতে পারবো সেই পার্টগুলো কিন্তু আমাদের মধ্যে একটা প্রিপারেশনে চলে আসবে। দেখো আমরা এটাই যখন পড়ছি যে ইন্টারন্যাশনাল রিফিউজি ডে, এটা তো আমরা জানলাম যে 20 জুন 2024 পালন করা হলো। কারা পালন করলো এটাও আমাদেরকে ভাবতে হবে। পালন করলো কারা? ওরাই ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনসের এটা একটা ডে, ওরা এটা মার্ক করেছে। ইউনাইটেড নেশনসের হেড অফিস কোথায়? নিউ ইয়র্কে, আমেরিকায়। এরপর দেখো যেটা পরীক্ষাতে পড়ে, আমরা যদি পরীক্ষায় ডব্লিউবিসিএস বা বিভিন্ন পরীক্ষার এখন ট্রেন্ড দেখি, তাহলে দেখবো একটা কোশ্চেন এখন দিচ্ছে, আগে যেরকম ডেট দিত যে কোন ডেটে হয় এই ব্যাপারগুলো, কিন্তু সেটা আস্তে আস্তে একটু শিফট করছে। এখন কি জানতে চাওয়া হচ্ছে যে থিম কি? ইন্টারন্যাশনাল রিফিউজি ডে যেটা হলো 2024, তার থিম কি? এটা কিন্তু খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে 2024-এর যে থিম, সেই থিমটা হচ্ছে সলিডারিটি উইথ রিফিউজিস। সলিডারিটি উইথ রিফিউজিস, ঠিক আছে? তাহলে এই থিমটা কিন্তু পরীক্ষার পারপাসে খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, মানে যেটা শুনলে হয়তো আমরা চমকে যাব, যে প্রতি 1 মিনিটে, এভরি 1 মিনিট, 20 জন, এটা আমরা যদি ইউনাইটেড নেশনসের ওয়েবসাইট দেখি, সেই ওয়েবসাইটে দেখতে পাবো যে তারা একটা পরিসংখ্যান দিয়েছে। কি পরিসংখ্যান? তারা বলছে যে প্রতি 1 মিনিটে এরকম 20 জন মানুষ আছে ভারত, সারা পৃথিবী জুড়ে, যেখানে প্রতি 1 মিনিটে তারা ঘর ছাড়া, অর্থাৎ রিফিউজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, হতে পারে বিভিন্ন কারণ, তার মধ্যে যেমন ওয়ার একটা ইম্পর্টেন্ট কারণ, মানে যুদ্ধের জন্য মানুষ জেনারেলি দেশ ত্যাগ করে, রিফিউজি হয়ে যায়। ঠিক আছে, তাছাড়া টেরর আছে, ঠিক আছে, বিভিন্ন মিলিটেন্ট অর্গানাইজেশন রয়েছে যারা টেরর তৈরি করে বিভিন্ন সময়, তাদের ভয়েও কিন্তু মানুষ রিফিউজি হয়ে যায়। সুতরাং দেখো এই যে একটা কোশ্চেন, ইন্টারন্যাশনাল রিফিউজি ডে, এখান থেকে কিন্তু আমরা অনেকগুলো তথ্য এখানে পেয়ে গেলাম।
এগুলোকে কিন্তু সব আমাদের রিলেট করে করে পড়তে হবে। এবং এইভাবে যদি আমরা পড়ি তাহলে দেখবো কিন্তু আমাদের একটা ওভারঅল দারুণ প্রিপারেশন তৈরি হবে। ঠিক আছে, কনসেপ্টও ক্লিয়ার হবে এবং তার সঙ্গে সঙ্গে ঘটনাগুলো আমাদের ভালো করে মনে থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা তিনটে জিনিস একটু ভালো করে নোট করব। কোন ডেটে ওয়ার্ল্ড রিফিউজি ডে সেলিব্রেট করা হয়? 20 জুন। এরপর 2024-এর যে থিম সেটা কি? সলিডারিটি উইথ রিফিউজিস। ঠিক আছে, আর এই যে ইনফরমেশনটা যে প্রতি 1 মিনিটে 20 জন এরকম রিফিউজি সারা পৃথিবী জুড়ে তৈরি হয় প্রতি 1 মিনিটে, একটা ভয়ঙ্কর তথ্য, সেটাও কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে ইউনাইটেড নেশনস এই ডেটাকে সেলিব্রেট করে। ইউনাইটেড নেশনসের হেড অফিস আমেরিকাতে আছে, এটাও কিন্তু আমরা একটু জেনে গেলাম। পরের কোশ্চেনে দেখি কি আছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনাগুরেটেড দ্য নিউলি বিল্ড ক্যাম্পাস অফ নালন্দা ইউনিভার্সিটি। ঠিক আছে, নালন্দা ইউনিভার্সিটিতে একটা নতুন ক্যাম্পাস প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন। দেখো, নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে ফার্স্ট আমাদের কিছু জানতে হবে। ঠিক আছে, নালন্দা ইউনিভার্সিটি কোথায়? নালন্দা ইউনিভার্সিটি হচ্ছে বিহারে, এটা আমরা সবাই জানি। এরপর যখন আমরা ইতিহাস পড়ি, ইতিহাসে দেখবেন নালন্দা ইউনিভার্সিটি নিয়ে অনেক কিছু আমরা জেনে থাকি। তো যদি বলা হয় যে এই নালন্দা ইউনিভার্সিটি এর ফাউন্ডারকে, আমরা সবাই জানি নালন্দা ইউনিভার্সিটির ফাউন্ডার হচ্ছে কুমারগুপ্ত ওয়ান। কুমার গুপ্ত ওয়ান। এই কুমারগুপ্ত ওয়ান একজন গুপ্ত কিং। উনি কিন্তু এই ইউনিভার্সিটিটা তৈরি করেছিলেন, স্থাপনা করেছিলেন 427 এডিতে। 427 এডি। ঠিক আছে, তাহলে নালন্দা সম্পর্কে আমাদের হিস্ট্রি একটা কোশ্চেন ভালোভাবে আমরা সলভ করতে পারবো। এটা একটা খুবই কমন কোশ্চেন যেটা পরীক্ষাতে দেয় মাঝে মধ্যে, যে নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেছিলেন এবং কত সালে তৈরি করেছিলেন। নালন্দা ইউনিভার্সিটি কি জন্য বিখ্যাত? নালন্দা ইউনিভার্সিটি হচ্ছে একটা বুদ্ধিস্ট স্কুল। ঠিক আছে, এখানে বৌদ্ধ ধর্ম এসব নিয়ে ভালো করে পড়াশোনা হতো। আমরা হিস্ট্রিতে যদি দেখি, প্রচুর চীনা পর্যটক ছিল, প্রচুর চীন দেশ থেকে মানুষ এসেছে যারা এখানে ভারতে নালন্দা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। কিন্তু দুঃখের বিষয় যে এই ইউনিভার্সিটিটা কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। এই ইউনিভার্সিটি কে ডিস্ট্রয় করেছিল সেটাও কিন্তু এখনকার কোশ্চেন একটা। বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি। এই বখতিয়ার খলজি এই ইউনিভার্সিটিটাকে ডিস্ট্রয় করে দিয়েছিলেন। ঠিক আছে, এবং একটা কথা শোনা যায় যে এই ইউনিভার্সিটি যে লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, সেই সেন্ট্রাল লাইব্রেরিতে উনি আগুন জ্বেলে দিয়েছিলেন এবং সেখানে এত রকমের এত ম্যানুস্ক্রিপ্ট এত বই ছিল যে ওই লাইব্রেরিটা পুড়তে 3 মাস সময় লেগেছে। ঠিক আছে, এত হিউজ বই এবং ম্যানুস্ক্রিপ্ট ছিল, যেটা কিন্তু আমরা বখতিয়ার খলজি যেটা আক্রমণ করেছিলেন তারপর আগুন জ্বেলে দিয়েছিলেন, তার ফলে কিন্তু এটা নষ্ট হয়ে গেছে। এরপর দেখো এর চ্যান্সেলরের নাম, নালন্দা ইউনিভার্সিটির চ্যান্সেলর কে আছে? অরবিন্দ পানাগড়িয়া। অরবিন্দ পানাগড়িয়া নালন্দা ইউনিভার্সিটির চ্যান্সেলর। এবার দেখো এই নামটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অরবিন্দ পানাগড়িয়া সম্পর্কে আমরা হয়তো যখন নীতি আয়োগ শুরু হয় 2015 সাল থেকে, নীতি আয়োগের ফার্স্ট কিন্তু ভাইস চেয়ারম্যান ছিলেন এই অরবিন্দ পানাগড়িয়া। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে অরবিন্দ পানাগড়িয়া নীতি আয়োগের ফার্স্ট ফার্স্ট ভাইস চেয়ারম্যান ছিলেন। ফার্স্ট ভাইস চেয়ারম্যান অফ নীতি আয়োগ। নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগের ফার্স্ট ভাইস চ্যান্সেলর কে ছিলেন? অরবিন্দ পানাগড়িয়া, যিনি বর্তমানে চ্যান্সেলর আছেন এই নালন্দা ইউনিভার্সিটির। কি জন্য নালন্দা ইউনিভার্সিটি এখন আমাদের রিসেন্ট নিউজে এসেছে? একটাই কারণ, কারণ এর একটা নতুন ক্যাম্পাস ইনাগুরেট করা হলো। এছাড়াও একটা রিসেন্ট একটা ঘটনা যেটা হচ্ছে অরবিন্দ পানাগড়িয়াকে নিয়েই, যে উনি আমাদের যে 16th ফিনান্স কমিশন, 16th ফিনান্স কমিশন 16th ফিনান্স কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কিন্তু এই অরবিন্দ পানাগড়িয়া। এটার কি কাজ? ফিনান্স কমিশন যে বিভিন্ন স্টেটের মধ্যে যে টাকা পয়সা কে কিভাবে পাবে, বন্টন হবে, সেটা কিন্তু এই ফিনান্স কমিশনই ঠিক করে। ঠিক আছে, তার চেয়ারম্যান হিসেবে অরবিন্দ পানাগড়িয়া নিযুক্ত হয়েছেন। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা অনেকগুলো ইনফরমেশন পেলাম। ফার্স্ট যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট, যে কোন ইউনিভার্সিটি নতুন ক্যাম্পাস প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, সেটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটি। এরপর আমরা হিস্ট্রিতে ঢুকে গেলাম সরাসরি, যে নালন্দা ইউনিভার্সিটি কে তৈরি করেছিলেন। আনসার কি? নালন্দা ইউনিভার্সিটি তৈরি করেছিলেন কুমারগুপ্ত ওয়ান, একজন গুপ্ত কিং, যিনি 427 এডিতে এটা তৈরি করেন। এরপরে দেখো একটা ইনফরমেশন দিয়েছি, বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি এই ইউনিভার্সিটিকে ডিস্ট্রয় করে দেন। ঠিক আছে, তারপরে এখন বর্তমান যে ভাইস আমাদের চ্যান্সেলর আছেন নালন্দা ইউনিভার্সিটি, অরবিন্দ পানাগড়িয়া, তার সম্পর্কেও দুটো আমরা ইনফরমেশন পেলাম। একটা কি?
একটা হচ্ছে উনি 16 ফিনান্স কমিশন, যেটা এখন কাজ করছে, যার রেকমেন্ডেশন এখনো বেরোয়নি, তার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং অরবিন্দ পানাগড়িয়া নীতি আয়োগ, নীতি আয়োগ যখন প্রথম তৈরি হয় তার ভাইস চেয়ারম্যান ছিলেন। ঠিক আছে, তো এই ইনফরমেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো তারপরটা দেখো, ইন্ডিয়া র্যাঙ্কস 63 অন দ্য এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স। এগুলো কিন্তু পরীক্ষাতে দেয় এই ইন্ডেক্সগুলো বিভিন্ন সময়, যে এই কোন ইন্ডেক্সে ভারতের কি র্যাঙ্ক। ঠিক আছে, তো সেই রকম একটা পরিবেশ রিলেটেড এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এই ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 63। 63 র্যাঙ্ক করেছে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর সবচেয়ে ভালো র্যাঙ্ক ফার্স্ট পজিশনে আছে আমাদের সুইডেন। ঠিক আছে, আমরা যদি এই কান্ট্রিগুলো দেখি, সুইডেন, নরওয়ে, এরা কিন্তু যে কোনো সময় এদের কাছে খুবই হেলদি পরিবেশ। ঠিক আছে, যার জন্য এরা বরাবরই, আমরা যেগুলো আমাদের উন্নয়নের সূচক, সেই সূচকগুলোতে কি দেখি, সুইডেন, নরওয়ে এরা সবসময় আগে থাকে। কিন্তু আমাদের ভারত এখানে 63 র্যাঙ্কে আছে। ঠিক আছে, এটা এনভায়রনমেন্ট রিলেটেড একটা টপিক। এরপর দেখো চ্যাং 6 মিশন। চ্যাং 6 মিশন রিসেন্টলি সিন ইন নিউজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ কান্ট্রি? চ্যাং 6 মিশন এটা কোন কান্ট্রি, তাদের এটা ইনিশিয়েটিভ? এটা হচ্ছে চীন দেশের ইনিশিয়েটিভ। এটা কি, ওরা চাঁদে এই মিশনটা পাঠিয়েছে, ঠিক আছে, গবেষণার জন্য, সেটা চাঁদে ল্যান্ড করেছে। তাহলে যদি বলা হয় চ্যাং 6 মিশন, এটা কোন দেশের? আনসার হবে চীন দেশের। কি জন্য মিশনটা? এই মিশনটা হচ্ছে চাঁদে গবেষণার জন্য। যেভাবে আমরা কিছুদিন আগে পাঠালাম চন্দ্রযান 3 আরে পাঠালাম, গেল, ঠিক একইভাবে এই জিনিসটাও চীন দেশ থেকে এরা পাঠিয়েছে। দেখো চেনাব ব্রিজ, এটা নিয়ে এখন খুব রিসেন্ট একটা ট্রায়াল হলো, সেই ট্রায়ালটা নিয়ে দেওয়া আছে। চেনাব ব্রিজ, ইন্ডিয়ান রেলওয়ে সাকসেসফুলি কন্ডাক্টেড ট্রায়াল রান। ঠিক আছে, চেনাব ব্রিজে করলো কি, ওয়ার্ল্ড হাইয়েস্ট রেল ব্রিজ। তাহলে চেনাব ব্রিজ হচ্ছে ওয়ার্ল্ড হাইয়েস্ট রেল ব্রিজ, যেটা কদিন আগে আমরা দেখলাম যে এখানে ট্রেন চালানো হলো। এবার দেখো এর সম্পর্কে কয়েকটা ইনফরমেশন, যে চেনাব নদী, চেনাব নদী সম্পর্কে কিন্তু ভূগোলে আমরা দেখেছি অনেকবার পড়ি। প্রথম জানতে হবে চেনাব কার উপনদী? চেনাব হচ্ছে রিভার ইন্দাস, রিভার ইন্দাসের একটা উপনদী। ঠিক আছে, ট্রিবিউটারি। এবার যদি বলা হয় যে ইন্দাসের সবচেয়ে বড়, অর্থাৎ লার্জেস্ট ট্রিবিউটারি কে, সেটা কিন্তু চেনাব। তাহলে একটা ইনফরমেশন আমরা পেলাম যে ইন্দাস রিভারের লার্জেস্ট ট্রিবিউটারি কোনটা, সেটা হচ্ছে চেনাব। এবার চেনাব নদীটা আবার দুটো নদী নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে চন্দ্র, আর একটা হচ্ছে ভাগা, চন্দ্রভাগা। এই জন্য চেনাব নদীকে চন্দ্রভাগা বলা হয়। এটা দুটো নদীর মিশ্রণ, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে ভাগা। এই চেনাব নদীতে আবার দুটো আমাদের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে, যেটা কিন্তু খুবই বিখ্যাত। একটা হচ্ছে তোমার সালাল প্রজেক্ট, সালাল, আর একটা হচ্ছে দুলহস্তি। এই দুটো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট, যেটা চেনাব রিভারের উপর আছে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষাতে। এটা 2022-এর প্রিলিমসে দিয়েছিল, 2022-এর প্রিলিমসে এই কোশ্চেনটা পড়েছিল। ঠিক আছে, যে দুলহস্তি এটা কোন নদীর উপরে অবস্থিত? এটা হচ্ছে চেনাব। ঠিক আছে, তাহলে দেখো আমরা একইভাবে কি কি পড়ছি, আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়ছি, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সঙ্গে সঙ্গে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, সব দিক থেকে কিন্তু আমাদের রিলেশন আনতে হবে, রিলেট করতে হবে সব জিনিসগুলোকে। তাহলে কি, তাহলে একটা কম্প্রিহেন্সিভ কিন্তু আমাদের প্রিপারেশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স মানে এমন নয় যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সই পড়ে যাচ্ছি এবং মুখস্থ করছি, এটা নয়। আমাদের সময় নিয়ে পড়তে হবে এবং রিলেট করতে হবে, তাহলে কিন্তু জিনিসটা ভালো করে মনেও থাকবে, এবং অন্যান্য যে টপিকসগুলো সেগুলোও ভালো করে আমাদের পড়া হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, ক্যাবিনেট অ্যাপ্রুভস ₹76,200 crore বান্ধবন পোর্ট ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রে একটা পোর্ট তৈরি করা হবে, তার জন্য পোর্টটার নাম কি, বান্ধবন পোর্ট। ঠিক আছে, বান্ধবন পোর্ট তৈরি করা হবে, যেটা ক্যাবিনেট নোট দিয়েছে, পারমিশন দিয়েছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে শুধু এই নামটা, যে পোর্টটা, নতুন যে পোর্টটা তৈরি করা হবে সেটার নাম কি, বান্ধবন পোর্ট, মহারাষ্ট্রে। দেখো মহারাষ্ট্রে যদি আমরা দেখি, যে মহারাষ্ট্র হচ্ছে আমাদের ইকোনমিক ক্যাপিটাল দেশের, অর্থাৎ এখানে প্রচুর ট্রানজাকশন হয়, প্রচুর ব্যবসা বাণিজ্য মানুষ এখানে করে। সুতরাং মহারাষ্ট্রে কিন্তু পোর্টের একটা গুরুত্ব আলাদা আছে, যে এটা ওখানে আমরা অলরেডি দেখেছি যে দুটো পোর্ট কিন্তু মহারাষ্ট্রে আছে। আমরা যদি দেখি তাহলে একটা হচ্ছে মুম্বাই পোর্ট অলরেডি আছে, মুম্বাই পোর্ট। আর একটা পোর্ট আছে যেটা পরীক্ষাতে মাঝে মধ্যে দেয়, সেটা হচ্ছে জওহরলাল নেহেরু পোর্ট।
যেটাকে আবার বলা হয় নবসেভা। ঠিক আছে, নবসেভা বা জওহরলাল নেহেরু পোর্ট। এই দুটো পোর্ট কিন্তু মহারাষ্ট্রে আছে, এবং তার মধ্যে যে জওহরলাল নেহেরু পোর্ট, এটা কিন্তু একবারই মডার্ন পোর্ট। ভারতে যদি সবচেয়ে মডার্ন পোর্ট কোনটা বলা হয়, সবচেয়ে টেকনোলজির দিক থেকে উন্নত পোর্ট, সেটা হচ্ছে আমাদের মুম্বাইয়েরই, মানে মহারাষ্ট্রেরই জওহরলাল নেহেরু পোর্ট। এবং জওহরলাল নেহেরু পোর্ট বাদ দিয়েও মুম্বাই পোর্ট আছে, তার সঙ্গে সঙ্গে আবার ক্যাবিনেট একটা নতুন পোর্ট করার চিন্তা ভাবনা করেছে, সেটা হচ্ছে বান্ধবন পোর্ট। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্রে এই নিয়ে টোটাল 3টা পোর্ট তৈরি হতে চলেছে। 2টো পোর্ট অলরেডি আছে এবং একটা পোর্ট তৈরি হচ্ছে। তারপরের কোশ্চেন দেখো, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যাপ্রুভস $170 মিলিয়ন লোন টু ব্লোস্টার ইন্ডিয়াস হেলথ সিস্টেম। অর্থাৎ ইন্ডিয়ান হেলথ সিস্টেমকে আরো উন্নত করার জন্য $170 মিলিয়ন লোন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভারতকে দিচ্ছে। কোশ্চেন পড়তে পারে যে কোন ব্যাংক হেলথ সিস্টেমকে আরো ব্লোস্টার করার জন্য, উন্নত করার জন্য লোন দিচ্ছে, সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, এবার দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সম্পর্কে দুটো ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে এর হেড অফিস কোথায়। এরকমই যখন আমরা ইনফরমেশন পাবো কোনো অর্গানাইজেশন নিয়ে, তখন ফার্স্ট আমাদের কাজ হবে কি, এর হেড অফিস কোথায় এবং এর মেম্বার কারা, এগুলো একটু ভালো করে দেখে নেওয়া। বর্তমানে প্রেসিডেন্ট কি আছে, এগুলো সম্পর্কে জানা। তাহলে কি হবে, আমাদের যদি আগে পড়া থাকে সেটা আরেকবার রিভিশনে হয়ে যাবে। তাহলে এর হেডকোয়ার্টার কোথায়, ম্যানিলা, ফিলিপিন্সে। তাহলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ম্যানিলা, ফিলিপিন্সে। এর বর্তমানে মেম্বার কত, 68। 68 মেম্বার কান্ট্রি আছে, তার মধ্যে অবশ্যই আমাদের ভারতবর্ষ আছে। ঠিক আছে, ইন্ডিয়া কত সালে এডিবিতে জয়েন করেছিল, এগুলো কোশ্চেন সব। ইন্ডিয়া কত সালে এডিবিতে একজন মেম্বার কান্ট্রি হিসেবে যোগ দিয়েছিল, সেটা হচ্ছে 1966-তে। এই ইনফরমেশনগুলো কিন্তু আমরাকে পড়ার সঙ্গে সঙ্গে কালেক্ট করে নিতে হবে, বা নিজেদেরকে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখে নিতে হবে, যে আমি যখন প্রিপারেশন নিচ্ছি যেন আমার একটা কমপ্লিট প্রিপারেশন বা কমপ্লিট নলেজ তৈরি হয়। ঠিক আছে, আর বর্তমানের প্রেসিডেন্ট হচ্ছে মাত্তাগু আওয়াস্কার। ঠিক আছে, এ হচ্ছে বর্তমান আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট। এবার দেখো, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অ্যাপয়েন্টেড বিজেপি এমপি ভাতৃহরি মেহতাব অ্যাজ প্রোটেম স্পিকার। এই প্রোটেম টার্মটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রোটেম স্পিকার, আমরা যারা পলিটি পড়েছি বা কনস্টিটিউশন নিয়ে একটু পড়াশোনা করি, তারা দেখবো প্রোটেম স্পিকার সম্পর্কে আমরা দেখেছি যে যখন কোনো লোকসভা ভোট হয়, তারপরে যখন শপথ গ্রহণ চলে এমপিদের, সে সময় তো কাউকে আমরা সরাসরি স্পিকার করতে পারি না। তার জন্য কি করা হয়, যে বয়স্ক একজন মানুষ, যিনি সিনিয়র মানুষ আছেন এমপিদের মধ্যে থেকে, তাকেই নির্বাচন করা হয় একজন প্রোটেম স্পিকার হিসাবে, মানে টেম্পোরারি স্পিকার। সেই প্রোটেম স্পিকার হিসাবে এবছর, ঠিক আছে, মানে এই এর জন্য ভাতৃহরি মেহতাবকে নিয়োগ করা হয়েছে। জেনারেলি প্রোটেম স্পিকারের কি কাজ হয়, প্রোটেম স্পিকার বাকি যে এমপিরা হয়েছে সবাইকে শপথ বাক্য পাঠ করান, এবং যতক্ষণ না স্পিকার, অ্যাকচুয়াল স্পিকার নিয়োগ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উনি তার ইয়েটা সম্পন্ন করে। ঠিক আছে, যখন স্পিকার হয়ে যায় তখন প্রোটেম স্পিকার, যদি উনি স্পিকার না হন তাহলে কিন্তু আবার সাধারণ মেম্বার হিসেবে কাজ করেন। এটা সবাই আমরা দেখেছি এখন পেপারে বা আমাদের খবরে প্রায় এটা খবরটা আছে। এটা হচ্ছে কি, যে আমাদের সুনীল ছেত্রী ভারতের ফুটবলের একজন আইকন, তিনি বর্তমানে ফুটবল থেকে রিটায়ার ঘোষণা করলেন, ফুটবল থেকে রিটায়ার নিলেন। কোন মাঠে নিলেন, কলকাতায় সল্ট লেক স্টেডিয়াম, এখানে লাস্ট খেলা উনি খেললেন। ঠিক আছে, কাদের এগেনস্টে, কুয়েতের এগেনস্টে। ঠিক আছে, এই খেলাটা খেলেই উনি ফুটবল থেকে বিদায় নিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল 10টা কোশ্চেন, যেটা আমরা ভেবেছিলাম যে আলোচনার জন্য রাখা উচিত। এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে ভালো করে আরেকবার পড়বে। ঠিক আছে, এবং এর বাইরেও যদি আরো তোমাদের নলেজ দরকার হয়, তাহলে কিন্তু মানে এগুলোর সঙ্গে সঙ্গে তোমরা গুগল বা তোমাদের যে বই রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি বই, সেগুলোর সঙ্গে রিলেট করার চেষ্টা করবে, তাহলে কিন্তু প্রিপারেশন তোমাদের খুব ভালো হবে, এটা আমরা